হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি রয়েছে, ঘটনাগুলি কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং বলে দিই, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো, তাদেরকে বলবো যে ঘটনাগুলি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ তোমরা যদি কমেন্ট করে আমাকে না জানাও, তাহলে কিন্তু আমি বুঝবো না যে তোমাদের ঘটনাগুলি কেমন লাগছে। তবে আজকের যে প্রথম ঘটনাটি আছে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি, প্রথম যে ঘটনাটি আছে সেটা পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য। ঘটনাটি যেভাবে আছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি যিনি লিখেছে তিনি তার নাম উল্লেখ করেনি, তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আমি আমার নাম ঠিকানা গোপন রেখে ঘটনাটি আপনাদের বলতে চাই। আমি কী কারণে নাম এবং ঠিকানা গোপন রাখছি, ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বয়স তখন ১৩। যৌনতা বিষয়ে তখন কিছু কিছু বুঝি। এই কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমাচ্ছিলাম। মধ্যরাতে নিজের শরীরের ভেতর কেমন যেন একটা উষ্ণতা অনুভব করি। এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম। ঘুম থেকে জেগে আমার শরীরে একটা পরিবর্তন দেখতে পাই। সেই সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বান্ধবীদের থেকে শুনেছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে, তাই ভেবেছি হয়তো আমারও স্বপ্নদোষ হয়েছে। সেই জন্য এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। দ্বিতীয় দিন একই অনুভূতি হয়। এইভাবে কয়েক দিন কেটে গেল। এক রাতে সেই একই অনুভূতি, তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই, কিন্তু চোখ মেলে কাউকে দেখতে পাই না। স্বপ্নদোষ ভেবে সবকিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি। সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়ব। টেবিলে বসে পড়ছিলাম। ঘরের সবাই ঘুমাচ্ছে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। হেরিকেন জ্বালিয়ে বই পড়তে হতো। তখন রাত আনুমানিক ১:৩০ হবে। আমি টেবিলে পড়ছিলাম। হঠাৎ দেখতে পাই যে জানালায় দুটি চোখ জ্বলজ্বল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের ভুল ভেবে চোখ ডলা দিয়ে আবার সেদিকে তাকাই, কিন্তু তখন কিছু দেখতে পাই না। ভেবেছিলাম হয়তো চোখ মুখ সেজন্য ভুলভাল দেখেছি। কিছুক্ষণ পরে জানালা দিয়ে দেখতে পাই বাইরে গায়ে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছে, কিন্তু আমাদের ঘর থেকে তো কেউ বের হয়নি। ঘর থেকে কেউ বের হলে দরজা খোলার শব্দ হবে। আমি ভেবেছিলাম হয়তো চোর এসেছে, তাই একবার জানালার কাছে গিয়ে বাইরে দেখতে চাই কে হাঁটাহাঁটি করছে। আমি দেখতে পাই বাইরে একজন মানুষ হাঁটাহাঁটি করছে, তবে মানুষটির চোখ দুটি যেন কোনো বাতির মতো জ্বলছে। লোকটি আমার দিকে ঘুরে তাকায়। তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই একই অনুভূতি, তবে এখন মনে হচ্ছে সত্যি কে যেন আমার শরীরের ওপর উঠে আছে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমি সাথে সাথে চোখ খুলি। এরপর আমি যা দেখতে পাই তার কোনোদিনও আমি দেখতে চাই না। দেখতে পাই বাইরে সেই লোকটি আমার শরীরের ওপরে উঠে আমাকে উলঙ্গ করে বাজে কাজ করছে। সত্যি বলতে আমি এটা বলতে চাই না, তবে এই ঘটনাটি আমাকে চরম ভাবিয়ে তুলেছে। আমি চিৎকার দিতে চাই, কিন্তু আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। লোকটির চেহারা কত ভয়ঙ্কর ছিল তা দেখে তা লিখে বলে বোঝানো সম্ভব নয়। আমি ছোটবেলা থেকেই মুক্তবে চাই, মুক্তব থেকেই আয়াতুল্লাহ কোর্সে মুখস্থ করেছি। আমি বরাবর চিৎকার দিতে যাচ্ছি, কিন্তু পারছি না। লোকটির চেহারা দেখে বুঝতে পারা যায় এ কোনো মানুষ নয়। এরপর আমি চেষ্টা করি আয়াতুল কুরসি পড়ার জন্য।
এর আগে যতদিন আমার সাথে এই ঘটনা ঘটেছে, ঘুম থেকে উঠে আমার কাপড় ঠিকঠাক পেয়েছি, কিন্তু আজকে আমি আমার শরীরে কোনো কাপড় পাইনি। কোনো মতে কাপড় ঠিক করে চিৎকার দিয়ে মাকে ডাকি। বাবা এবং মা দুজনেই ঘরে আসে। বাবা থাকায় তখন কিছু বলিনি তাদেরকে। এরপর মাকে আমার সাথে থাকতে বলি। এরপর বাবা চলে যাওয়ার পর মায়ের কাছে সব খুলে বলি। মা শুনে ভয় পেয়ে যায় এবং পরের দিন বাবাকে সব কিছু বলে। বাবা নাকি মাকে বলেছিল কিছু নাই, সব ভুল দেখেছে। বয়স সন্ধিকালে এরকম স্বপ্ন দেখে থাকে ছেলেমেয়েরা। তবুও মার মানতে রাজি হয়নি। মা চাচ্ছিল সেদিনই আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাবে, কিন্তু বাবার কারণে পারিনি। পরের দিন রাত 12টার ভেতরে পড়া শেষ করে জানলা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। ঠিক সেদিনই আবার সেই একই অনুভূতি আমার হয় এবং মাকে চিৎকার দিয়ে ডাক দিই। এরপর পরের দিন মা আমাকে এক হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুর আমাকে দেখে বলে আমার ওপর জিনের নজর পড়েছে এবং সেই তরুণ জিন আমাকে এই সব স্বপ্ন দেখাচ্ছে। এরপরে সেই হুজুর আমাকে এক তাবিজ দেয়। সেই তাবিজটি ধারণ করার পরে আমার সাথে আর কখনো এমনটা ঘটেনি। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আমি যেহেতু ঘটনার আগেই বলেছি ঘটনাটি পুরোপুরি প্রাপ্তবয়স্কদের জন্য। যেহেতু আমাদের গল্পকথার ঘটনাগুলো ছোট বড় সবাই শোনে, তাই আমি ঘটনার শুরুতেই আমি এটা বলে দিয়েছি। তবে বলে রাখি, যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে আজকের এই প্রথম ঘটনাটি নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দিও। তাহলে পরবর্তী সময় থেকে আমি প্রাপ্তবয়স্ক যে ঘটনাগুলো আছে সেগুলোকে পুরোপুরিভাবে ইগনোর করব। কেমন লাগলো প্রথম ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। আমি চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেই ঘটনায়। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যারা গল্পকথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা পাঠিয়ে দিতে পারো। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে রাজারহাটের একটি ফ্ল্যাটের ঘটনা। ঘটনাটি বেশ অদ্ভুত। আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ ভয় লেগেছে। আশা করব তোমাদেরও বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যিনি লিখেছে তার নাম অভিজিৎ। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি কয়েক বছর আগে রাজারহাটে একটি ফ্ল্যাট নিয়েছিলাম। সবাই বারণ করেছিল ফ্ল্যাটটি ভাড়া না নিতে, কিন্তু এত সস্তায় এত বড় ফ্ল্যাট এই বাজারে পাওয়া অসম্ভব, তাও আবার কলকাতায়। তাই আশেপাশে ফ্ল্যাট আর বাড়ির লোকজনদের মানা সত্ত্বেও ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল আমার বন্ধু পলাশ। গ্রামের ছেলে পলাশ একটা বেসরকারি সংস্থায় চাকরি করে কলকাতায়। পাশের গ্রামের মেয়ে পিউর সাথে দেখাশোনা করে বিয়ে। কিন্তু যে মাসে থাকতো পলাশ, সেখানে তো আর নতুন বউকে এনে তুলতে পারতো না। অজ্ঞতা একটা ফ্ল্যাট ভাড়া করতেই হয়। খুব বেশি মাইনে পায় না পলাশ, কিন্তু গ্রামের লোকদের বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তাই আপত্তি থাকা সত্ত্বেও বিয়ে করে নেয় পলাশ। বিয়ে রাজি হওয়ার আরও একটা কারণ হলো পিউকে দেখতে গিয়ে প্রথম দেখাতেই ভালো লেগে যাওয়া। পিউরও ভালো লাগে পলাশকে, তাই আর দেরি না করে বিয়ে করে ফেলে দুজন। লোকজন মানা করেছিল, কারণ তাদের ধারণা ওই ফ্ল্যাটে ভূত থাকে, কোনো ভাড়াটে বেশি দিন টিকতে পারে না। গ্রামের ছেলে হলেও পলাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছেলে। ওসব বিশ্বাস নেই পলাশের, আর এখন বেশি আর্থিক সামর্থ্যও নেই। সবই বিয়ে করেছে, তাতেও অনেক খরচ হয়ে গেছে। গ্রাম সেই বীরভূম জেলায়, ওখান থেকে কলকাতায় রোজ যাতায়াত করা সম্ভব নয়। তাই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে আর সব মোটামুটি গুছিয়ে নিয়ে পিউকে নিয়ে ওঠে ফ্ল্যাটে। পিউকে ফ্ল্যাটের বদনাম সম্পর্কে কিছু বলে না। প্রথম কয়েকদিন বেশ শান্তিতেই কেটে যায়। তারপর আরও কিছুদিন শান্তিতে কেটে যায়। প্রতিবেশীরা তো অবাক, এতদিন হয়ে গেল এরা টিকে গেল কিভাবে? তবে কি বাড়িতে ভূত নেই, বা ভূতেরা বাড়ি ছেড়ে চলে গেছে? না, ব্যাপারটা তা নয়। এই ফ্ল্যাটে বেশ কয়েকজন পিশভূত আছে, কিন্তু এই ভূতগুলো শুরু থেকেই এখানে থাকতো না, এক এক করে এসে জড়ো হয়েছে। এই ফ্ল্যাটে কেউ অপঘাতে মারা যায়নি
যে ভূত হয়ে থেকে যাবে, কিন্তু ভূত বা অপশক্তিরা এমন জায়গায় থাকতে পছন্দ করে যেখানে নেগেটিভ এনার্জি বেশি। ভূত মানুষ মেরে খায়, এই ধারণাটা কিন্তু ভুল। ভূতেদের তো দেহই নেই, মানুষের মাংস রক্তকে সেগুলো রাখবেই বা কোথায়? আর সেগুলো হজম করে পুষ্টিটাই বা কবে কিসের? ওদের আসল খাবার হলো নেগেটিভ এনার্জি। এই ফ্ল্যাটে প্রথম যিনি ভাড়া এসেছিলেন তিনি ছিলেন একজন অঙ্কের মাস্টার। তিনি সকাল সন্ধে বাড়িতে টিউশন পড়াতেন কম আর বাচ্চাদের বকতেন বেশি। স্বাভাবিকভাবেই বাচ্চারা খুব ভয় পেত ওনাকে, আর অঙ্ককেও। এই জায়গায় দিনের পর দিন নেগেটিভ এনার্জি জমা হতে লাগলো, আর এই নেগেটিভ এনার্জি একদিন টেনে আনলো একটা মুক্তি না পেয়ে পাটাঘাতা হওয়া আত্মাকে। তারপর আরও 2-3টে এসে জুটল। শুরুর দিকে ওরা কোনো ঝামেলা করতো না, চুপচাপ নেগেটিভ এনার্জি হয়ে থাকতো। কিন্তু এরপর করোনা এলো আর লকডাউন হয়ে গেল। ব্যাস, টিউশন বন্ধ, নেগেটিভ এনার্জির যোগান বন্ধ হতে ভূতগুলো উৎপাত শুরু করে দিল। ভয়ে লকডাউন একটু শিথিল হতেই অন্য জায়গায় পাঠিয়ে যায় সে মাস্টার মশাই। এরপর এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল এক ডিটেন্টিস্ট, তার প্রাইভেট চেম্বার খুলেছিল। ভূতের দল তো মহাখুশি হয়। এরপর আস্তে আস্তে বিভিন্ন মানুষজন এইখানে আসতে থাকে, কিন্তু তারা বেশি দিন এখানে থাকতে পারেনি। পলাশ না বললেও কেউ কিন্তু এই ফ্ল্যাটে ঢুকতেই বুঝতে পেরেছিল যে এখানে কিছু গড়বড় আছে। সে বুঝতে পেরেছিল কারণ তার বাড়িতে তন্ত্র মন্ত্র চর্চা হয়। পিউর বাবা একজন জ্যোতিষী ও মা কালীকে সাধক। বীরভূম তো এমনিতেই কালীর স্থান। যাই হোক, পিউর বাবার কাছ থেকে কিছু বিদ্যা শিখেছিল। সেই বিদ্যার জোরেই সে বুঝতে পেরেছিল যে ফ্ল্যাটে অপশক্তির বাস আছে, কিন্তু সেই কথা সে পলাশকে বলেনি। পাছে বিজ্ঞান মনস্ক পলাশ তার সম্পর্কে ভুলভাল ভাবে। ভূতগুলো শুরুতে কোনো ঝামেলা করেনি। ওরা ভাবল এই দুজনের মধ্যে দাম্পত্য কলহ শুরু হবে, কিন্তু যখন বুঝতে পারল যে এদের সবে বিয়ে হয়েছে আর এত তাড়াতাড়ি ঝগড়াঝাটি হবে না, তখন ওরা নড়ে চড়ে বসল। কিন্তু তারপরও কিভাবে এতদিন শান্তিতে কেটে গেল পিউ পলাশের। ব্যাপার হলো, পিউ অপশক্তির অস্তিত্ব টের পেয়েই বাবার শেখানো বিদ্যার কাজ লাগিয়ে বানিয়ে ফেলে দুটি কবচ। আর সেই দুটো ধারণ করার ফলে ভূতগুলো ওদের ছুতো বা কোনো ক্ষতি করতে পারল না বটে, কিন্তু সারাক্ষণ চেষ্টা চালিয়ে যেতে লাগলো কীভাবে ওদের ভয় দেখানো যায়। পিউ নিজের সবটুকু শক্তি দিয়ে আগলে রাখলো পলাশকে। সকালে তো ভূতগুলোর শক্তি থাকে না, রাতটুকু সারাক্ষণ পলাশের সাথে সাথে থাকতো পিউ। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে পিউ খাবার রান্না করে ঘরে বসে আছে। ঠিক এমন সময় পিউ অনুভব করে রান্নাঘরে কেউ একজন পিউকে ডাকছে, পিউর নাম ধরে। পিউ প্রথমে কোনো কিছুকে গুরুত্ব দেয় না। পিউ আবার অনুভব করে ওর নাম ধরে কেউ যেন বারবার ওকে ডাকছে। পিউ এবার একটু সাহায্য নিয়ে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে কেউ নেই, কিন্তু রান্নাঘরের বাসনপত্র এদিক ওদিক হয়ে পড়ে আছে। পিউ এটা দেখে অস্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু সেদিন রাতে তাদের সাথে যেটা ঘটে সেটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ মাঝরাতে পিউ লক্ষ্য করে তাদের খাটের থেকে কিছুটা দূরে একটা টেবিলের ওপর কেউ যেন বসে আছে, আর সে পিউকে নাম ধরে ডাকছে, পিউ, এ পিউ, পিউ। পিউ চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। পলাশ তার পাশে গভীর ঘুরে মগ্ন, তাই সে পলাশকে ডাকেনি। পিউ লক্ষ্য করে একটা ছায়ামূর্তি আস্তে আস্তে তাদের চৌকির দিকে এগিয়ে আসছে। পিউ এবার ঘরের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নেই কোথাও। পিউ সাহস করে ঘরের লাইট জ্বালিয়ে বাথরুমে যায়। ঠিক এমন সময় পিউর মনে হয় বাথরুমের দরজায় কেউ যেন হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবার সে পিউকে নাম ধরে ডাকছে, এ পিউ, পিউ, দরজাটা খোলো, এ পিউ।
পিউ প্রচণ্ড ভয় পেয়ে যায়। কি করবে কিছু বুঝতে পারে না। সে কি তার স্বামীকে সব কিছু বলবে? সে খুব ভালো করেই জানে যে তার স্বামীকে সে যদি সব কিছু খুলেও বলে, তার স্বামী কিছুতেই এই সব কথা বিশ্বাস করবে না। তাই সে তার স্বামীকে কিছু বলে না। পরের দিন পিউ তার বাবাকে ফোন করে এবং বাবাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে। তার বাবা তাকে কটা মন্ত্র বলে দেয়। সেই মন্ত্রগুলো বাড়ির চারপাশে পড়ে একটা জল ছিটিয়ে দিতে। পিউ ঠিক সেই মতেই বাড়ির চারপাশে মন্ত্র পোড়া জল ছিটিয়ে দেয় এবং সেই সময় পিউ লক্ষ্য করে একটা ছায়ামূর্তি ঘরের থেকে বেরিয়ে নারকেল গাছ পেয়ে উপরে উঠে গেল। এখানেই যদি সব কিছু ঠিক হয়ে যেত তাহলে হয়তো কিছু হতো না। এরপরে পলাশ অসুস্থ হয়ে পড়ে। দিনের পর দিন পলাশ বিছানা থেকে আর উঠতে পারে না। মনে হয় যেন ওর কোনো জটিলতম রোগ ধরা পড়েছে। পিউ পলাশকে নিয়ে ডাক্তারখানায় যায়, কিন্তু ডাক্তার বলে যে তার কোনো কিছু হয়নি, সে কোনো কিছু দেখে ভয় পেয়েছে। এরপর পিউ পলাশকে নিয়ে তার বাপের বাড়ি যায় এবং পিউর বাবা মন্ত্র পড়ে জানতে পারে এক নেগেটিভ এনার্জি পলাশের মধ্যে বাস করছে। তখন তারা একটা যজ্ঞ করে এবং সেই যজ্ঞের মাধ্যমেই পলাশের শরীর থেকে সেই নেগেটিভ এনার্জিকে বার করা হয় এবং তারপর তারা সেই পুরনো ফ্ল্যাটটি ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম দুটি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো আজকের প্রথম দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি তোমাদের কাছে সব সময় রিকোয়েস্ট করি, যারা শেষ অবধি ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। আমি তাই সব সময় তোমাদের কাছে রিকোয়েস্ট করি তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের ঘটনা কেমন লাগছে। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও কিন্তু বেশ অদ্ভুত এবং আমি যখন পড়ছিলাম আমারও কিন্তু বেশ ভয় লাগছিল। আজকের যে তৃতীয় ঘটনাটি যিনি লিখেছে তিনি বাংলাদেশ থেকে ঘটনাটি লিখেছে এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ছি। বরিশালে আলেকান্দায় আমার বাসা। আজ আমার জীবনে আমার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা সবার সাথে শেয়ার করছি। কেউ বিশ্বাস না করলে জোর করে বিশ্বাস করতে বলবো না। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, টকবগে তরুণ, যা দেখি তাই ভালো লাগে, এরকমই একটা ব্যাপার। আমাদের এলাকায় একটা ফ্যামিলি আসলো ভাড়া। তাদের একটা মেয়ে একটা ছেলে ছিল। মেয়েটা ক্লাস 9-এ পড়তো। দেখতে খুব সুন্দর ছিল। মেয়েটাকে দেখেই কেমন যেন একটু ভালো লাগতে শুরু করলো। এবার আসি আসল ঘটনায়। আমাদের এলাকায় একটা পুরনো দোতলা বাড়ি ছিল তখন, পরিত্যক্তই বলা যায়। এখনও আছে, তবে পরিত্যক্ত নয়, মানুষ থাকে। তখন শুধু দেখাশোনা করার জন্য কেয়ারটেকার তার পরিবার নিয়ে থাকতো। আমরা এলাকার ছেলেরা মাঝে মাঝে ওই বাড়ির ছাদে উঠে আড্ডা দিতাম। আমার বেশ ভালোই লাগতো। অন্যরা তেমন উঠতো না, কারণ পরিত্যক্ত বাড়ি, ভয় পেত অনেকে। তখন প্রায় প্রতিদিন সন্ধ্যায় লোডশেডিং হতো। আর লোডশেডিং হলেই আমাদের আনন্দ যে কি সে আর বলে বোঝানোর মতো না। ওই মেয়ে এলাকায় আসার পর প্রতিদিনই পুরনো বিল্ডিংয়ের ছাদে উঠতাম, কারণ ওই মেয়েটা যে বাসায় থাকতো তার বিপরীত দিকের বাসাটাই পুরনো পরিত্যক্ত বিল্ডিংটা ছিল। আর আমি ছাদে উঠে মুখ দিয়ে এরকম শব্দ করতাম, তখন ও শুনে জানলায় চলে আসতো। এরকম অনেক দিনই চলছিল। একদিন তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওকে দেখার জন্য আমি সেই পুরনো পরিত্যক্ত বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরে ইশারা করতে থাকি, কিন্তু ও অনেকক্ষণ ছাদে আসে না। ঠিক এমন সময় আমার মনে হয় যে এই পরিত্যক্ত বাড়িতে আমি ছাড়াও কেউ একজন আছে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওই মেয়েটাকে নাকি আমার বন্ধুরা কেউ কখনো দেখেনি। আমি তাদের কথা কখনো বিশ্বাস করতাম না। আমার মনে হলো যে আমার পেছন পেছন কেউ যেন ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকলো।
এরপরে প্রায় অনেক দিন হয়ে যায় সেই মেয়েটাকে আমি দেখতে পাই না। এরপর বাধ্য হয়ে সেই বাড়িতে আমি যাই, যেই বাড়িতে মেয়েটা এসেছিল, এবং তার বাবা মাকে আমি জিজ্ঞাসা করি যে আপনার মেয়ে কোথায়। তার বাবা মা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে এবং তার মা কান্নায় ভেঙে পড়ে। আমি তখন বলি যে আপনারা কাঁদছেন কেন? তখন তারা বলে যে ওনাদের মেয়ে নাকি 1 বছর আগেই মারা গেছে গলায় দড়ি দিয়ে। তার কারণ একটাই, একজনকে ভালোবাসতো, তাকে না পেয়ে সে গলায় দড়ি দিয়েছে। এই কথাটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তাহলে আমি এতদিন যাকে দেখতাম সে কে ছিল? এরপরে আমি প্রচণ্ড ভেঙে পড়ি এবং প্রতিদিন সেই পরিত্যক্ত বাড়িতে গিয়ে সেই মেয়েটাকে আবারও দেখার চেষ্টা করি, কিন্তু তারপরে আর কোনোদিন তাকে দেখতে পাইনি। এটাই ছিল ঘটনা। আজকে ৩টি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনলা তাদেরকে বলবো অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমি সব সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে ঘটনা রেকর্ড করতে কিন্তু খুবই কষ্ট হয়, ফ্যান অফ করে ঘটনা রেকর্ড করতে হয়। তাই সবসময় তোমাদের কাছে চাইবো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু সম্ভব নয় কোনো কিছুই। কেমন লাগলো ৩টি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।